হিমাচল প্রদেশের সবুজে মোড়া কাংড়া উপত্যকা, যেখানে একদিকে ধৌলাধার পর্বতমালার অপার্থিব সৌন্দর্য, অন্যদিকে পাইন ও দেবদারু বনের অপরূপ সৌন্দর্য দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতেই এই জায়গাটাকে সাজিয়ে রেখেছে। এই মনোমুগ্ধকর পরিবেশের মাঝেই শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে শক্তিপীঠ কাংড়া দেবী মন্দির, যা ব্রজেশ্বরী দেবী মন্দির নামেও পরিচিত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাংড়ার ব্রজেশ্বরী মায়ের মন্দির ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম। লোকবিশ্বাস অনুসারে এখানে দেবী সতীর বাম স্তন পতিত হয়েছিল। এ এক মহা তীর্থক্ষেত্র। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কাংড়া মাতার মন্দির, জানব এখানকার ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, আর দেখব এই জায়গায় ভক্তদের পাশাপাশি ভ্রমণার্থীদের কেন এতটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাহলে চলুন আজকের যাত্রা শুরু করি হিমাচলের ধর্মশালা থেকে। আমি গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা থেকে পাঠানকোট হয়ে কাংড়া ভ্যালিতে পৌঁছেছিলাম। প্রথম দিনকে দর্শন করেছিলাম সুপ্রাচীন বৈদ্যনাথ মন্দির, যেখানে লঙ্কার রাজা রাবণ স্বয়ং মহাদেবের তপস্যা করেছিলেন, সেই পুণ্যভূমি। দ্বিতীয় দিনকে দর্শন করেছিলাম বাণগঙ্গা নদীর তীরে মাতা চামুণ্ডা নন্দিকেশ্বর ধাম, যেখানে মাতা চামুণ্ডা দেবী রক্তবীজ অসুরকে বধ করে এখনো অধিষ্ঠান করছেন, সেই পুণ্যভূমি যেটি শিব ও শক্তির মিলন ক্ষেত্র হিসেবে ভক্তরা মেনে থাকেন। তৃতীয় দিনকে আমি মাতা চামুণ্ডা নন্দিকেশ্বর ধাম থেকে বেরিয়ে এসে ধর্মশালায় পৌঁছেছিলাম। দেখেছিলাম ম্যাকলিয়ডগঞ্জের ভাকসু মহাদেব মন্দির ও প্রকৃতির অপূর্ব সৃষ্টি ভাকসু ওয়াটারফলস। গত 3টে পর্বে আমি আপনাদেরকে এই 3টি তীর্থস্থান দর্শন করিয়েছি। যারা আজকে এই তীর্থভূমি দর্শন চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন, তাদের জন্য জানিয়ে রাখি, এই সমস্ত তীর্থস্থানগুলো কিভাবে আসবেন তার সমস্ত তথ্য আমি পরপর ভিডিওর মধ্যে দিয়ে থাকি। আমি একটা যাত্রায় একটা সিরিজ তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স থেকে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 9:10। আমি ধর্মশালা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। যাব প্রথমবারে ধর্মশালা বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে যাব কাংড়া দেবী মন্দির দর্শন করতে। তাহলে চলুন বেরোনো যাক। আমি ছিলাম ধর্মশালার মার্কেটের মধ্যে হোটেল প্যারাডাইসে। ধর্মশালাতে সাধারণত 1,500 থেকে 2,000 টাকা করে হোটেলের রুম ভাড়া থাকে। আমি বর্ষার সময় এসেছি বলে একটু কম পেয়েছি। এই হোটেলে আমার প্রতিদিনে ঘর ভাড়া লেগেছে 1,000 টাকা করে। বৃষ্টি ভেজা পথ ধরে হেঁটে এগোতে থাকলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড হোটেল থেকে হেঁটে মিনিট 5-এর রাস্তা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ধর্মশালা বাস স্ট্যান্ডে। ধর্মশালা বাস স্ট্যান্ডটি বেশ বড়। এখান থেকে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়। ধর্মশালা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই যে আমার ডান দিকে যে সবুজ রঙের বাসটা দেখা যাচ্ছে, এই বাসটা যাবে কাংড়া দেবী মন্দির। চলুন বাসে গিয়ে উঠে বসে যাক। উঠে বসে পড়লাম বাসের মধ্যে। বাস একদম ফাঁকা। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। বাস ধর্মশালা ছেড়ে
এগিয়ে চলল সবুজে মোড়া পাহাড়ি পথ ধরে। আমি বর্ষার সময় এসেছি, তাই জন্য কাংড়া ভ্যালির এই অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, অপূর্ব লাগছে। ধর্মশালা থেকে কাংড়া দেবী মন্দিরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 45 মিনিটের কাছাকাছি। ধর্মশালা থেকে কাংড়া দেবী মন্দিরের যে বাস ভাড়া সেটা হলো 50 টাকা। ধর্মশালা ছেড়ে কাংড়া মায়ের মন্দিরের পথের যাত্রা শুরু করতেই যেন পাহাড়ি প্রকৃতি এক নতুন রূপে চোখের সামনে ধরা দিল। বর্ষার সময় এই পথের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। রাস্তার দুপাশে সবুজে মোড়া পাহাড়, মেঘেদের নরম চাদরে ঢাকা ধৌলাধার পর্বতমালা, আর মাঝে মাঝে ভেসে আসা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে পুরো পথটাই যেন জীবন্ত ছবির মতন লাগছিল। কোথাও বৃষ্টি ভেজা পাহাড়ে বুক বেয়ে ছোট ছোট ঝর্ণা নেবে আসছে, আবার কোথাও যেন মেঘ এতটাই নিচ দিয়ে নেবে গেছে মনে হয় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। রাস্তার ধারে সারি সারি পাইন আর দেবদারু গাছ, ভেজা মাটির গন্ধ, আর দূরে সবুজ ধান ক্ষেত। প্রকৃতির প্রতিকটা দৃশ্যই মনকে বারবার উদাস করে দিচ্ছিল। ধর্মশালা থেকে কাংড়ার এই 20 কিলোমিটারের পথ খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু বর্ষাকালে এই পথটুকুই এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠল। পাহাড়ের বাঁক ঘুরলেই নতুন নতুন দৃশ্য, কখনো কুয়াশা, আবার কখনো বা রোদের লুকোচুরি, আবার কখনো টুপটাপ বৃষ্টির ফোঁটা। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতেই এই যাত্রাপথটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। পথ চলতে চলতে স্থানীয় মানুষরা বাসে ওঠানামা করছে। আমিও এই সুন্দর মনোমুগ্ধকর পথ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। প্রায় 45 মিনিট মতন বাসে আসার পর এসে পৌঁছলাম কাংড়া বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে এবারে পাশেই রয়েছে কাংড়া দেবী মন্দির। হেঁটে গেলে মিনিট 10 মতন লাগবে, না হলে এখানে অটোও পাওয়া যায়, অটোতেও যাওয়া যায়। চলুন। অটো স্ট্যান্ডে এসে দেখলাম যাত্রী হিসেবে বর্তমানে আমি একাই। অটো ছাড়তে সময় লাগবে, তাই জন্য আমি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হেঁটে এগিয়ে আসতেই চোখে পড়ল কাংড়া দেবী মন্দির যাওয়ার প্রবেশদ্বার। আরও কিছুটা হেঁটে এগিয়ে যেতেই চোখে পড়ল রাস্তার ডান দিকে বাঁ দিকে পুজোর ডালার দোকান। প্রচুর দোকান রয়েছে এখানে, এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য রাস্তার ওপরে পুরো জায়গাটা ছাউনি করে রাখা রয়েছে। প্রচুর ভক্ত এসেছেন মাকে দর্শন করার উদ্দেশ্যে। আমিও তাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পথে মায়ের ডলি দেখতে পেলাম। আরও কিছুটা হেঁটে এগিয়ে যেতেই এই এসে পৌঁছে গেছি হিমাচলের বিখ্যাত কাংড়া দেবী মন্দিরে। চলুন দর্শন করে আসি। সুন্দর কারুকার্য করা মন্দিরের মুখ্য প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। এই হলো সুপ্রাচীন জাগ্রত 51 সতীপীঠের এক পীঠ, মা কাংড়া দেবী বা ব্রজেশ্বরী দেবী মন্দির। মন্দিরে প্রবেশ করেই দেখলাম শত শত ভক্ত এই সকালবেলাতেই মন্দিরে অপেক্ষা করছেন মাকে পুজো দেবেন বলে, তার সঙ্গে মাকে একটু দর্শন করবেন। কাংড়ার ব্রজেশ্বরী দেবী মন্দির উত্তর ভারতের অন্যতম এক শক্তিপীঠ। এই মন্দিরকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনী, ইতিহাস, আধ্যাত্মিক বিশ্বাস এবং বহুবার ধ্বংস হয়ে যাওয়ার পরেও নতুন করে গড়ে তোলার এক অনন্য অধ্যায়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞস্থলে নিজের দেহত্যাগ করেন। শোকে মহাদেব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব শুরু করলে সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। বিশ্বাস করা হয় দেবী সতীর বাম স্তন এই স্থানে পতিত হয়েছিল। এ এক মহা তীর্থক্ষেত্র। এই স্থানকে মাতৃশক্তির করুণা, সমৃদ্ধি ও রক্ষার প্রতীক হিসেবে পুজো করা হয়। দেবীর নাম এখানে ব্রজেশ্বরী হওয়ার কারণ হল মাতা এখানে বজ্রের মতন শক্তিশালী। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী অসুর বধের পর বজ্রের মতন অজেয় শক্তির অধিকারিণী রূপে পূজিত হন। এই থেকেই দেবীর নাম হয় বজ্রেশ্বরী। পরবর্তীকালে সেটি ব্রজেশ্বরী নামে প্রচলিত হয়। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বনবাসের সময় পঞ্চপাণ্ডবরা স্বপ্নে দেবী দুর্গার দর্শন পান। দেবী তাদেরকে নাগরকোটে, অর্থাৎ যেটা বর্তমানে কাংড়া, সেই জায়গাতে নিজের অবস্থানের কথা জানান এবং সেখানে মন্দির নির্মাণের নির্দেশ দেন। এরপরে পঞ্চপাণ্ডব প্রথমে এইখানে মন্দির নির্মাণ করেন বলে বিশ্বাস করা হয়। প্রাচীন নাগরকোট একসময় উত্তর ভারতের অন্যতম সমৃদ্ধ ধর্মকেন্দ্র ছিল। ব্রজেশ্বরী মন্দিরে বিপুল পরিমাণে সোনা, রূপো, রত্ন ও দানের সম্পদ জমা ছিল। ইতিহাস বলে এই মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে। 1009 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনী বিপুল পরিমাণে ধন সম্পদ নিয়ে চলে যান। পরে ফিরোজ শাহ তুগলকের আমলেও মন্দির ক্ষতিগ্রস্ত হয়। 1905 সালে ভয়াবহ কাংড়া ভূমিকম্পে মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে যায়। এরপরে 1920 দশকে ভক্তদের অনুদান ও প্রশাসনের উদ্যোগে বর্তমানের মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হল ঘৃতমণ্ডল উৎসব। লোকবিশ্বাস অনুযায়ী মহিষাসুর বধের পর দেবীর শরীরে আঘাত লাগে। তখন তার ক্ষত সারাতে মাখন বা ঘি লাগানো হয়। সেই স্মৃতিতেই প্রতি বছর মকর সংক্রান্তিতে মাখন দিয়ে আবৃত করা হয়। পরে সেই মাখন প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মূল গর্ভমন্দিরের 3টি পিণ্ডিতে মাতা পূজিত হচ্ছেন। একটি হল ব্রজেশ্বরী মাতা, অপরটি হল ভদ্রকালী এবং আরেকটি হল একাদশী রূপে। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। বিশেষ করে চৈত্র ও আশ্বিন নবরাত্রিতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। এখানকার পৌরাণিক বিশ্বাস, হাজার বছরের ইতিহাস আর অটুট ভক্তি, তার সঙ্গে হিমালয়ের পাহাড়ি প্রকৃতি একসঙ্গে মিলেমিশে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির জন্ম দিয়েছে। এই স্থান স্বর্গের মতন সুন্দর। আমি গর্ভমন্দিরে ঢুকে মাকে দর্শন করে পুজো দিলাম। সত্যি এ এক আলাদা অনুভূতি। চারদিকে শত শত ভক্ত একসঙ্গে মায়ের জয়ধ্বনি দিয়ে চলেছে। এখানকার পরিবেশ এতটাই সুন্দর হয়ে উঠেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। মাতাজিকে দর্শন করে বেরোলাম। হ্যাঁ, একটু সময় লাগলো ঠিকই, কিন্তু গর্ভমন্দিরে ঢুকে মাতাজিকে দর্শন করে যে মনে শান্তি পেলাম এর তুলনাতীত। আমি সত্যি ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। খুব শান্তি পেলাম, খুব শান্তি। আজকে রবিবার, তাতেই এই অবস্থা। এত ভক্তের ঢল এখানে। আর শনি আর মঙ্গলবার আসলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এই কাংড়ার ব্রজেশ্বরী ধাম দর্শন
আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম বিভিন্ন তীর্থস্থানে গিয়ে ভিডিও তৈরি করার জন্য। দেখা হয়ে গেল এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে। माइकी जी, सबसे पहले तो सभी को, और यहाँ पे जो है वो माता छठी माता का वाम वृक्ष चल रहा होता, छाती का वाम, इसलिए माता का नाम है वज्रेश्वर देवी। और यहाँ पे 3 पिंडियों के जो है दर्शन किए जाते हैं, वज्रेश्वर देवी, भद्रकाली और एकादशी। तो एकादशी की पिंडी है वो एक यहाँ पे है और एक जगन्नाथपुरी में है। और यहाँ पे जो ये है ये यूपी आगरा, और यहाँ से जो है उनकी कुलदेवी भी यहाँ पे है। আমি আবারও মাকে প্রণাম জানিয়ে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। সত্যি আজকে কিন্তু আমি মনে একটা আলাদা শান্তি নিয়ে ফিরছি। এই স্থানে আধ্যাত্মিক শক্তি কতটা সেটা এখানে এসে তারপরে অনুভব করা যায়। মনের একদম ইচ্ছা না থাকলেও মন্দির কম্পাউন্ড থেকে বেরিয়ে আসতে হলো, কারণ এরপরে আমার আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। মন্দির থেকে ফেরার পথ ধরলাম। ফেরার পথে ডান দিকে বাঁ দিকে বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পেলাম। আবার হাঁটতে হাঁটতে চলে এলাম কাংড়া বাস স্ট্যান্ডে। আজকে আমার ইচ্ছা ছিল এখান থেকে বেরিয়ে সোজা যাব হিমাচলের ইলোরা মন্দির বলে পরিচিত মাসরুর রক কাট মন্দির দেখতে। কিন্তু বাস স্ট্যান্ডে এসে জানতে পারলাম এখান থেকে সরাসরি মাসরুর পর্যন্ত বাস যায় ঠিকই, কিন্তু সেখান থেকে বাস পাল্টে তারপরে আমাকে রক কাট মন্দির যেতে হবে। তবে আজকে সেখানে গেলে আমার কিন্তু ধর্মশালায় ফেরাটা বেশ কঠিন হয়ে যাবে। তাই জন্য ঠিক করলাম আজকে আর আমি সেই জায়গাতে যাব না, আগামীকাল যাব। তাই ফিরে চললাম ধর্মশালার উদ্দেশ্যে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে হিমাচলের আরেক বিখ্যাত তীর্থক্ষেত্র দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।